আজকে আমরা কথা শুনবো আমরা আজকে যে কাগজের যে টাকাটা আমরা ব্যবহার করি, আসলে এইটা আসলে কি? আমরা কি জানি যে কাগজের টাকাটা আসলে কি? জানি? এটার মধ্যে গভীর তথ্য লুকায়িত আছে, যেটা আমি যদি শুধু এই বিষয়ে আলোচনা করি অনেক সময় প্রয়োজন এর ইতিহাসটা বলতে গেলে, কিন্তু আমি একেবারে সারসংক্ষেপ মেইন কিছু কথা এখানে বলবো। কারণ এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি এই বিষয়টা আমি যে নিব এই বিষয়টা আমার মাথায় ছিল না, কিন্তু দিন দিন করে ধাপের পর ধাপ আমাদের দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতিটা, তো সেই দিকে তাকিয়ে আমি চিন্তা করলাম উম্মার খেদমতের জন্য এই কথাটা অত্যন্ত জরুরি। দেখেন, এক সময় আমরা 1 টাকায় 5 কেজি চাউল কিনছি। আপনারা কিনছেন না? অনেক সময় আপনাদের বয়সে কিনছেন না? মুরব্বী যারা আছেন কিনছেন না 1 টাকায় 5 কেজির মতো, বেশিও কিনছেন। যাক, বেশি দরকার নেই, কমই ধরেন। কিন্তু এখন 1 টাকায় কয় গ্রাম চাউল দেবে বলেন তো? এখন 1 টাকা মার্কেটে নাই, চলেই না। অলরেডি 1 টাকা ছাপানো প্রিন্টে এখন বন্ধ। নোট তো অনেক আগেই বন্ধ, প্লাস কয়েন মনে হয় এখন ছাপায় না, মানে কয়েন তৈরি করে না। তো এখন তাইলে আমাদের জীবনে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আমরা 1 টাকায় 4 কেজি চাউল কিনছি, এরপরে 3 কেজি কিনছি, 2 কেজি কিনছি, 1 কেজি কিনছি, এরপরে দেখা যায় হাফ কেজি কিনছি। এরকম কিনতে কিনতে এখন 100 টাকায় চাউল হয় 1.5 কেজি, তাই না? এখন বর্তমান সময় 100 টাকায় চাউল হয় 1.5 কেজি। কিন্তু আমার চাউলের জায়গায় চাউল আছে, কিন্তু আমার টাকা তো দিন দিন বেশি লাগছে। এর কারণটা কি বলতে পারবেন? আপনি কখনো চিন্তা করে দেখছেন যে আপনার 1000 টাকার যে নোটটা, একটা কাগজের নোট মাত্র, এর দামই কি 1000 টাকা? একটা কাগজের নোট, কাগজটার দাম কি 1000 টাকা? আপনি কি চিন্তা করে দেখছেন কখনো যে এটা আসলে কোথা থেকে আসলো? একটা কাগজের দাম কি করে 1000 টাকা হয়? আপনার বিবেক কি বলে? এটা সরকার যে করছে ঠিকই আছে, কিন্তু আপনি এখান থেকে বিবেচনা করে কি পাচ্ছেন বলেন? যে আপনার এখানে দুটো কথা। একটা কথা হচ্ছে, প্রথমে আপনারা কিন্তু 25 টাকার একটা কয়েন দেখছেন, 25 টাকার কয়েন, 25 পয়সার কয়েন দেখছেন না আপনারা? 25 পয়সা। এর আগে আমার ওই ফুটো পয়সা বলে অনেকে ছিল নাকি শুনছি, আমি এটা দেখি নাই। আমি 25 পয়সার কয়েন দেখছি, এরপরে 5 পয়সার কয়েনও দেখছি, 10 পয়সা 5 পয়সা এগুলো আমি দেখেছি। তো দেখেন, সেখান থেকে শুরু করে ধাপের পর ধাপ এখন অলরেডি 1000 টাকার নোট চলছে আমাদের কাছে। এক সময় কিন্তু 1000 নোট যে তৈরি হবে এটা আমরা জানতামই না। এখন 200 টাকার নোট বের হয়েছে, এরপরে 60 টাকার নোট, 40 টাকার নোট আসছে, এগুলো তৈরি হয়েছে। তো এইগুলো যে আসলে এই নোটটা কোথা থেকে আসে বা কি করে হয় জানেন? এবং দুটো বিষয় কিন্তু আমি বলেছি। একটা হচ্ছে কাগজের, একটা কাগজ মাত্র, এর এত দাম হয় কেমনে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে যে আমরা এক সময় 1 টাকায় অনেক কিছু কিনতাম, কিন্তু এখন সেই 100 টাকা দিয়েও সেটা হয় না, তাই না? তাহলে আসলে এগুলোর রহস্যটা কি? আজকে সেই বিষয়ে সংক্ষেপে বলবো, আর এ থেকে বাঁচার উপায়টাও কি। প্রথম নাম্বার কথা, প্রথমে কিন্তু যখন কোনো জিনিস কেনা বেচা হতো, তখন মনে করেন যদি কেউ চিনি কিনতো, সে হয়তো অন্য একটা কিছু দিত, ধরেন আটা দিত। যেমন এখন চিনির কেজি 90 টাকা করে মনে হয়, চিনির কেজি 90, আটার কেজি ধরেন 45 ধরেন, হিসাবটা মিলানোর জন্য বলছি, ধরেন 45, 40 বা 35 হতে পারে। তো এখন যদি 45 হয়, 2 কেজি যদি আমি গমের আটা দিয়ে দেই, তবে 1 কেজি চিনি কিন্তু নিতে পারছি, কারণ এর 2 কেজির দাম 90 টাকা আর 1 কেজি চিনির দাম 90 টাকা, তাই না? ঠিক প্রথম যুগে এরকম মাল দিয়ে মাল কিনা হতো। ভালো করে বুঝবেন, মাল দিয়ে মাল কিনা হতো। অনেকে হচ্ছে ডিম নিয়ে গেছে, সে ডিম দিয়ে তরকারি নিয়ে আসছে, এই টাকা ফাঁকা কোনো কিছু ছিল না। তো তারপরে দেখলো যে আসলে এটা অনেকটা কষ্টকর হয়ে যায়। কেন কষ্টকর হয়ে যায়? যে আমি ডিম নিয়ে গিয়েছি বাজারে বিক্রি করতে, আমার লাগবে মনে করেন সবজি, কিন্তু সবজিওয়ালা ডিম নিবে না, একটা সমস্যা না?
তো তখন আস্তে আস্তে কি করলো, যে ঠিক আছে এক কাজ করো, স্বর্ণ রৌপ্য সহ অন্যান্য কিছু পদার্থ আছে, তো এইগুলো দিয়ে কয়েন তৈরি করা হলো সমমানের। যেমন আমি যদি কিনা 1 ভরি ওজনের একটা রূপার কয়েন তৈরি করি, সেটা দাম এখন বর্তমান বাজারে কত আসবে? মনে করেন 850 টাকা, আর সবচেয়ে ভালোটার দাম হচ্ছে 1200 টাকা। তো আপনি 850 টাকা ধরেন, তো 850 টাকার যদি আমি 1 ভরির একটা কয়েন কাউকে দিই, সে কিন্তু আমাকে ওই 850 টাকার কিছু মাল আমাকে দিয়ে দিবে, তাই না? ঠিক সেই সময় এরকম স্বর্ণের, রৌপ্যের, বা আমরা যেমন কয়েন দেখছিলাম, লাল কয়েন দেখছিলাম, বা বিভিন্ন কয়েন পদার্থের, তো এই এরকম ধরনের কিছু ধাতবের কয়েন দিয়ে তখন কিনে বেচা হতো, বেচা কেনাটা চলতো। তো তারপরে যাকে এভাবে চলতে সমমান, কারণ তখন কিন্তু কেউ লস পেত না। কারণ যার হাতে মনে করেন আজকে যদি কোন দ্রব্য মূল্যের দাম বেশি হয়, যেমন আমি একটা উদাহরণ দিই, আপনারা যখন 1 টাকায় 4 কেজি চাউল কিনেছিলেন, তখন কিন্তু স্বর্ণের ভরি 60,000 টাকায় ছিল না। আমিও দেখেছি অলরেডি আমার বয়সে, আমি ভালো মতন যখন বুঝি, সেদিনও মনে হচ্ছে আমার যে আমি দেখেছি 36,000 টাকা ভরি সেদিনও ছিল। এখান থেকে 4-5 বছর আগের কথা মনে হয়, তাই না? 4-5 বছর আগের কথা। স্বর্ণের ভরি ছিল কত? তখন কিন্তু চাউলের কেজি আমি দেখছি 25 টাকা, 28 টাকা, 30 টাকা, 32 টাকা পাওয়া যেত। অনেকে 22 টাকাও চাল কিনতে আমি দেখছি। 6,000 টাকায় ভরি দেখছেন। তখন কিন্তু মালের দামও ঠিক একইভাবে কম ছিল, তাই না? একটু ভালো করে বুঝে। তো তখন কিন্তু মালের দামটাও কম ছিল, সব মালেরই। তো তখন স্বর্ণের দামও যেমন কম ছিল, অন্য মালের দামও কি ছিল? কম ছিল। এখন স্বর্ণের দামও যেমন বেশি, অন্য মালের দামও বেশি। খুব বেশি ডিসটেন্স কিন্তু হিসাব করে দেখেন নাই। তো তখনও মানুষ এরকম এই স্বর্ণের আর রৌপ্য সহ অন্যান্য ধাতবের কিছু কয়েন তারা ইউজ করত, আর এইগুলো দিয়ে তারা বেচাকেনা করত। দেখা যায় যদি কিনা তার অন্য কোনো দ্রব্যের দাম বেড়ে যায়, এদিকে তার হাতের কয়েনটা স্বর্ণের দামও বেড়ে যাচ্ছে, তাহলে কেউ কিন্তু লস হচ্ছে না। কারোর লস হচ্ছে নাকি? খুব বেশি লস কারোর হচ্ছে না, তাই না? কিন্তু আমাদের সমাজে আমরা দেখা যায় এক সময় 100 টাকার একই নোট দিছি, যে মাল হয়েছে 1 বছর পরে গিয়ে সেই 100 টাকার নোটে আর সেই মাল হয় না, তার অর্ধেক হয়ে যায়। কিন্তু আমার 100 টাকার কি ডিমান্ড বাড়ছে? বাড়বে কখনো? বাড়বে না। যদি আমার হাতে 100 টাকার নোট না থেকে 100 টাকার যদি রৌপ্যের কয়েন থাকতো, তাহলে কি আমার এটার ডিমান্ড বাড়তো না? অবশ্যই কিন্তু বাড়তো। তো এরকমই যখন সিস্টেম চলছে, তখন দেখা যায় কেউ তখন একটা লসের মধ্যে যায় না। তো তারপরে অনেকে চিন্তা করলো যে আসলে স্বর্ণ রৌপ্য কাছে থাকলে অনেকে ডাকাতে বা চোরেরা নিয়ে যায়, পকেট মাররা নিয়ে যায়। তো এখন এক কাজ করি, আমরা এই টাকাটা এভাবে আমরা ইউজ করব না। কি করব তাইলে? এখন তখন সিস্টেম করলো যে কাগজে একটা স্ট্যাম্প কিনে না, আমরা স্ট্যাম্প কিনে কিন্তু ওখানে লিখে দিয়ে দেই যে আমি তোমার কাছে এত টাকা পাবো। স্ট্যাম্পটা শো করলে কিন্তু সে আমাকে দিয়ে দেয়। তো তখন স্ট্যাম্পের মতো বা তো এই চেকের মতো আর কি। তো যদি কিনা ওখানে নিজের মনে করেন আমার একটা চেক, তখন একটা চেকের মতো ছিল, ভালো করে বুঝেন। তো মনে করেন আমার চেকটা, এই চেকটা ওখানে আমার নামটা লেখা থাকবে, আমার ঠিকানা থাকবে, আমি কত টাকা পাবো সেটা লেখা থাকবে। ওইটা গিয়ে যে কোনো কারোর কাছে যদি আমি দিয়ে দেই, তবে সে আমার মূল্য দিয়ে দিবে বা আমার মাল দিয়ে দিবে, আমার কোনো সমস্যা নেই। যেমন চেক যদি আমি কাউকে দিয়ে দিই, ভাই আমি তোর চেক দিলাম, তুই এই মালটা আমারে দিয়ে দে, ব্যাংক থেকে উঠাই নিয়ে নিস, এরকম হয় না? তো ঠিকই তখন এরকম চেকের মতো ছিল। তখন তার যেমন চেকের আমাদের নাম লেখা থাকে, আমাদের নাম্বার লেখা থাকে অ্যাকাউন্টের, এখানে যেগুলো ডিটেইলস লেখা থাকে, ঠিক একই ভাবে ওদের এরকম লেখা ছিল। তো ঠিক এভাবে মানুষ কিনে বেচা শুরু করতো, কারণ এটা হারে গেলেও তো যার নাম তার ভালো লাগবে, অন্য কারোর হবে না। এক পর্যায়ে এসে আস্তে আস্তে আবার কি হলো, এই নামগুলো উঠে গেল, নামগুলো বন্ধ হয়ে গেল, নামগুলো নাই, এখন যার কাছে থাকবে সে মাল পাবে। তখন কথা ছিল যে ঠিক আছে, তোমরা এই কার্ডটা ব্যাংকে দিবা, আর ব্যাংক তোমাকে স্বর্ণ মুদ্রা দিয়ে দিবে, তোমার কোনো লস নাই। কথা বুঝতে পারছেন? যে আমি এত টাকা দিয়ে দিব। যেমন দেখবেন আমাদের প্রত্যেকটা টাকা কিন্তু লেখা থাকে চাইবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকে, এরকম লেখা থাকে না? এরকম লেখা থাকে। তো ঠিক তখনের লেখা ছিল যে এই ব্যক্তিটি বা এই বাহকের 100 টাকা বা 100 রিয়াল বা 100 স্বর্ণ মুদ্রা চাইবা মাত্র তাকে দিতে বাধ্য থাকবে। ঠিক একই ভাবে এইটা যখন শো করতে ব্যাংকে গিয়ে,
তখন ব্যাংক তাকে স্বর্ণ মুদ্রা দিয়ে দিত, তার কোনো লস ছিল না। এক পর্যায়ে কি হলো, এবার আস্তে আস্তে কি করলো, তখন তারা এবার শুধু কাগজের টাকা তৈরি করতে শুরু করলো, যে এখন আর ওই চেক ফেক সমস্ত কোনো কিছু নাই, নাম ঠিকানা দরকার নাই, শুধু এখন থেকেই চলবে টাকা, কাগজের টাকা আমরা যেটা ইউজ করি। ভালো করে বুঝবেন, এখানে অনেক শিক্ষা আছে। কাগজের টাকা এবার চলা শুরু হয়ে গেল। তো কাগজের টাকা যখন এখন চলছে, ওনারা বলো ঠিক আছে এই কাগজের দামটা, কাগজ জাস্ট একটা প্রমাণ, এই প্রমাণটা তুমি ব্যাংকে শো করলে তোমাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। ঠিক একই ভাবে আস্তে আস্তে এরকম চলতে শুরু করলো। আমি দুটো ইতিহাস পেয়েছি। একটা হচ্ছে এই কাগজের টাকাটা শুরু হয় চীন থেকে, এটা শুরু হয় 1023 খ্রিস্টাব্দ থেকে। আবার আরেকটা পেয়েছি যুক্তরাষ্ট্র থেকে 1690 খ্রিস্টাব্দ থেকে এই টাকা ছাপানো শুরু হয়, বা ডলার বা রুপি, এই যেগুলো এক এক দেশে এক একটা কথা বলি, এক একটা নাম দিয়েছে। তো এরকম এগুলো ছাপানো শুরু করে। দুটো বর্ণনা আমি পেয়েছি। তো ধরেন আপনি 1690 থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এটা শুরু মনে করেন ছাপানো শুরু হয়। তো এখন যখন এটা শুরু করলো, তখন বলে ঠিক আছে আপনি যে কোনো সময় ব্যাংকে আসবেন, আমরা আপনাকে স্বর্ণ মুদ্রা দিয়ে দিব। ঠিক একই ভাবে এটা শুরু করলো, একের পর এক চলছে। একজন মনে করেন আরেকজনকে দিয়ে দেয়, ঠিক আছে আমি তোমার এটা দিয়ে দিলাম, আমার তো তুমি ব্যাংকে শো করলে পেয়ে যাবো। অনেক সময় প্রত্যেকেই কিন্তু ব্যাংকে যায় না, ওই টাকাটা দিয়ে দেয় যে তুমি ব্যাংকে গেলে তো পাবা। ঠিক এইভাবেই ঘুরলো ফুরলো, সবাই কিন্তু আর ব্যাংকে যায় না। যে আমার কাছে এখন মনে করেন 1000 টাকা আছে, আমি বললাম 1000 টাকার স্বর্ণ মুদ্রা তুমি ব্যাংকে গেলে পাবা। তো চিন্তা করে যাওয়া তো দরকার নেই, আমার কাছে দেওয়া যায়, তোমার কাছে দেওয়া তাই, তো তুমি আমার 1000 টাকার নোট দিয়ে দাও, আমি তোমাকে 1000 টাকার মাল দিয়ে দিই, এমন হয় না? তো এরকম ভাবে ঘুরতে 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 ওরা চিন্তা করলে এবার কি, যে ঠিক আছে আমাদের স্বর্ণ মুদ্রা মনে করেন আছে 1000 টাকার ব্যাংকে, তাদের যুক্তরাজ্যে। এরপরে তারা চিন্তা করলো যে 1000 টাকার স্বর্ণ মুদ্রা মনে করেন কত কত ধরে নেন আমাদের আছে, আমরা এবার ওরা কি করলো, এবার হিউজ পরিমাণে আরো বেশি বেশি করে ডলার ছাপালো। চিন্তা করলো সবাই একই সময় কিন্তু ব্যাংকে আসবে না, কি করবে না, একই সময় তো নোট ভাঙাতে আসবে না ব্যাংকে। আর এই ফাঁক দিয়ে ওরা কি করবে, এই ডলার ছাপাতে শুরু করলো। ডলার ছাপাতে ছাপাতে এক পর্যায়ে প্রত্যেকের কাছে এবার কি করলো, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা ঋণ নিতে চায় তাদের কাছে ঋণ দিল, যে তুমি যে কোনো মুহূর্তে আমার কাছে চাইলে তো স্বর্ণ পাচ্ছ একই মান, তো তুমি এটা নিয়ে নাও। ব্যাস এটা দিতে শুরু করলো, আর মানুষ ঋণ নিল। আর ওদের কৌশলটা হচ্ছে, যখন মানুষকে ঋণ দিচ্ছে আর ওটা ফিরিয়ে দেওয়ার সময় সে সুদ সহ ফিরিয়ে দিবে। এবং তাদের একটা সিস্টেম ছিল, প্রথম বিশ্বযুদ্ধের সময়, তারা প্রথম যুদ্ধের সময় প্রচুর পরিমাণে মানুষ দরিদ্র হয়েছে, কারণ যুদ্ধের কারণে কিন্তু আর্থিকভাবে অনেক অসচ্ছল হয়ে যায় মানুষ। ঠিক প্রায় প্রতিটা দেশই, প্রায় দেশগুলো যারা যুদ্ধ সঙ্গে লিপ্ত ছিল, তারা যখন অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ঋণ মানে তারা অভাবী হয়ে গেল, তারা এবার বিশ্ব ব্যাংকে বলল ঠিক আছে তোমরা আমাকে কিছু ঋণ দাও। তারা এবার ওই সুযোগে ওই ডলার দিয়ে দিল, কাগজের ডলার। বুঝেন ভালো করে, কাগজের ডলার যখন দিয়ে দিল, তারা এবার কি করলো, ঠিক ফিরে দেওয়ার সময় এবার বলছে তোমরা যখন আমাদের ফিরাই দিবা, তখন তোমরা তো কাগজের ডলার তোমরা ভাঙায় চড়াই খাচ্ছ, কিন্তু আমাকে যখন ফিরাই দিবা স্বর্ণ মুদ্রা ফিরাই দিতে হবে। কি ফিরাতে হবে? চিন্তা করার কৌশলটাকে, দিচ্ছে কাগজ, দিচ্ছে কি, দিচ্ছে কাগজ, দিচ্ছে স্বর্ণ, দিচ্ছে কাগজ, কারণ প্রিন্ট থেকে ছাপাচ্ছে দুধদাম, ছাপায় ঋণ দিচ্ছে আপনাকে, আর বলছে এই তো তুমি সেখানে শো করো স্বর্ণ পাবা। আর এই ডলারটা বিভিন্ন জায়গায় শো করছে, বলছে ঠিক আছে আমার কাছে থাকা যায়, তোমার কাছে থাকা যায়, তুমি ব্যাংকে গেলে স্বর্ণ পাবা, আমি গেলেও স্বর্ণ পাবো। কথা বুঝতেছেন আমার? তো মনে করেন তারা এবার এগুলো দিতে শুরু করলো, এই দিয়ে ঘুরলো, কিন্তু কেউ আর তোমার ব্যাংকে যায় না, কারণ একই জিনিস তো। ব্যাস এইভাবে শুরু করলো, আর এই সুযোগে তারা ডলার ছাপানো শুরু করলো। ডলার ছাপাতে ছাপাতে এক পর্যায়ে তারা প্রায় যুদ্ধ সঙ্গে যতগুলো দেশ লিপ্ত ছিল, তাদের প্রত্যেককে ঋণ দিচ্ছে, প্রায় প্রত্যেকেই তারা ঋণ দেওয়ার পরে তারা যখন ঋণে একেবারে জর্জরিত হয়ে গেছে, আর ফিরে দেওয়ার সময় তো সুদ সহ ফিরে দিতে হবে। আর যখন সুদ সহ ফিরে দিতে হবে, তখন তারা বললো আমাকে কিন্তু তোমরা অর্থ যেটা দিয়েছি, আমি যে কারেন্সিটা, আমি যে ডলার দিয়েছিলাম তো তোমরা সব খরচ করে ফেলছো, তোমরা যখন ফিরাই দিবা তখন তোমরা স্বর্ণ দিবা, তোমাদের দেশের গচ্ছিত স্বর্ণ আমাকে দিয়ে দিবা। চিন্তা করেন কাগজ দিয়ে স্বর্ণ কি করে নিচ্ছে তারা। ব্যাস এমন করতে করতে এক পর্যায়ে প্রত্যেকটা দেশকে এরকম করে ভাসাতে শুরু করলো। ঠিক এইভাবেই চলছে। এক পর্যায়ে এইভাবে তারা চালাতে চালাতে, আমি অনেক লম্বা কাহিনী সংক্ষেপে বলছি, 1971 সাল পর্যন্ত তারা বলছে না আমরা
কাগজের ডলার দিলে তোমরা স্বর্ণ পাওয়া, যে কোনো ব্যাংকে গিয়ে যদি কেনা বলো, স্বর্ণের ব্যাংকে গিয়ে তোমরা যেখানেই চাও না কেন তোমরা অবশ্যই ডলার পেয়ে যাবে, তোমরা স্বর্ণ পেয়ে যাবে ডলার দিলে, কোনো চিন্তা নেই। এখন এই কথা শুনে সবাই তো মাশাআল্লাহ চিন্তা করছে না কোনো সমস্যা নাই, কিন্তু এরা তো অধিক পরিমাণে ছাপায় ফেলছে আপনার কাগজের ডলার, কিন্তু স্বর্ণ কিন্তু পর্যাপ্ত পরিমাণে নাই, শুধু ঋণ নেওয়ার সময় তারা স্বর্ণ নিচ্ছে। এরপরে কি করলো, 1971 সাল পর্যন্ত এই কথাটা বহাল ছিল, এরপর থেকে বলছে স্বর্ণ কিছু নাই, ডলার নিবা ডলারই সব, এখন আর স্বর্ণ তোমাকে দেওয়া হবে না। 1971 সাল পর্যন্ত এভাবেই চলছে। এখন এর মধ্য দিয়ে দেখেন, এর মধ্য দিয়ে কিন্তু ইংল্যান্ড বা যুক্তরাজ্য তারা কিন্তু একের পর এক মানুষের স্বর্ণগুলো তারা গচ্ছিত করে নিচ্ছে, গচ্ছিত করে নিচ্ছে না, একটু ভালো করে বুঝে যারা শুনছেন, একের পর এক কিন্তু স্বর্ণগুলো নিয়ে নিচ্ছে, কিন্তু আপনাকে ধরিয়ে দিচ্ছে কাগজ। একই রকম ভাবে আমি বর্তমান সময় দেখলাম যে স্বাধীন রাষ্ট্র আসে 200টা রাষ্ট্রের মধ্যে 65টা দেশে শুধুমাত্র এই কাগজের টাকা ছাপানো হয়, 65টা রাষ্ট্রে শুধুমাত্র কাগজের টাকা ছাপানো হয়, আর কোন দেশে কিন্তু ছাপানো হয় না, বাদবাকি গুলো এদের ডলার দিয়েই চলে। এমনকি সৌদিতে আপনি তেল নিতে যান, স্বর্ণ নিতে যান, তাদের সাথে কন্ট্রাক্ট, ডলার দিবে আপনাকে, আপনার তেল নিচ্ছে সৌদি থেকে, আপনার স্বর্ণ নিয়ে নিচ্ছে, আপনাকে কাগজের ডলার ধরিয়ে দিচ্ছে। চিন্তা করেন কতটুকু পাগল হয়ে আছে আমরা, এবং এর দ্বারা ক্ষতিটা কি সেটাও আমি বলছি। এরপরে ঠিক একই ভাবে আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পূর্বে কিন্তু পাকিস্তানের যে টাকাগুলো ছিল, যে মুদ্রা ছিল, এটা আমরা ইউজ করতাম, যারা বয়স্ক আছে তেনারা জানেন। এরপরে 71-এর পরে এক বছর যখন তারা এই পাকিস্তানের মুদ্রা ব্যবহার করলো, ব্যবহার করার পরে চিন্তা করলো যার সঙ্গে আমাদের শত্রুতা, 1972-এ এসে বললো আর চলবে না, আমরা কি করব, এবার তারা 5টা দেশ থেকে টাকা ছাপায় নিয়ে আসলো, আয়ারল্যান্ড থেকে, এরপরে ইংল্যান্ড থেকে, এরপরে আপনার নিয়ে আসছে চীন, জাপান থেকে, জার্মান থেকে বা ভারত থেকে, এরকম 5টা দেশ থেকে তারা এবার টাকা ছাপাতে শুরু করলো। বাংলাদেশ কিন্তু, বাংলাদেশ যখন বাইরের রাষ্ট্র থেকে টাকা ছাপায় নিয়ে আসলো, নিয়ে আসার পরে যখন এবার তৈরি হলো আপনার 1989 সাল, 1989 সালে এসে বাংলাদেশের আপনার গাজীপুরে ওখানে একটা প্রিন্টের জন্য, টাকা প্রিন্ট করার জন্য একটা কারখানা তৈরি করলো, সেখান থেকে বাংলাদেশে এখন টাকা তৈরি করার কারখানা তৈরি করছে। কথা বুঝতে পারছেন? এখন দেখেন এর দ্বারা ক্ষতি কি এবং বাঁচার উপায় কি সেটা আমি এবার বলবো। ইতিহাসটা সংক্ষেপে বললাম যে কোত্থেকে এটা আসলো বা কি ছিল আগে। দেখেন এরপরে যখন এই যে আপনার গাজীপুর থেকে যে আমাদের প্রিন্ট করা হচ্ছে টাকা, এই টাকাটা কিন্তু এর কাগজ, এর কালি এবং অন্য কোন দেশের ডলারে কিন্তু সুতা দেয় না, নোটের ভিতরে, কাগজের নোটের ভিতরে, এই কাগজের নোটের মধ্যে কিন্তু বাংলাদেশিটার মধ্যে সুতা আছে। অনেকে বলছে সুতা দেওয়ার কারণে এটার আবার একটু ব্যয়বহুল হয়ে যাচ্ছে, একটু খরচ বেড়ে যাচ্ছে, তো অনেকে এটা অভিযোগ করছে, কিন্তু তারপরও সুতাটা দেওয়া হয় এবং এইগুলা কিন্তু বাইরের রাষ্ট্র থেকে কিনে নিয়ে আসা হয়, কিনে নিয়ে আসে বাংলাদেশে এটা তৈরি করা হয়, তৈরি করে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সকল ব্যাংকে এটা ছাড়া হয়। এখন দেখেন যদি কিনা আপনি চিন্তা করতে পারেন তাই যদি হয় হুজুর, এটা তো খুব ভালো একটা প্লাস পয়েন্ট, যদি কিনা বাংলাদেশে টাকা ছাপানো হয়, টাকা ছাপালেই তো মাশাআল্লাহ অনেক ভালো, কারণ বাংলাদেশে যত টাকা ছাপাবে ততই তো বাংলাদেশের লোক ডেভেলপ হবে, এটা আমরা সাধারণ দৃষ্টিতে দেখছি। কিন্তু আমি আপনাকে এবার বলি, দেখেন টাকা ছাপালে ক্ষতিটা কি দেখবেন। আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে যাই বা একটা পয়েন্ট ধরিয়ে দিয়ে যাই। যখন দেখবেন বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যে কোনো দেশে নতুন মুদ্রা তৈরি হবে, তখন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হবে। আপনি পরীক্ষা করে দেখবেন, কারণটা একেবারে এক্সাম্পলটা দিই। মনে করেন আমাদের কথার কথা ধরে নেন, আমার 5টা কলম আছে। কয়টা কলম? 5টা। আমি 2 টাকার নোট ছাপিয়েছি মনে করেন 5টা। কয়টা? 2 টাকার নোট ছাপিয়েছি 5টা। এখন আমার দ্রব্য কিন্তু আছে 5টা কলম, আর আমাদের মুদ্রা আছে 2 টাকার 5টা নোট, তাই না? এখন যদি 2 টাকার 5টা নোট আমার দেশের সম্পদ হয়, আমার মুদ্রা হয়, তবে আমার দেশের সম্পদ আছে মোট কয়টা? 5টা কলম। ভালো করে বুঝেন, যদি আমার মোট টাকা তাহলে কত হচ্ছে বলো তো? মোট টাকা 2 টাকা নোট 5টা ছাপালে কয় টাকা হয়? 10 টাকা। কলম আছে কয়টা?
এক একটা কলমের দাম কত আসে? এখন আপনি বলবেন হুজুর টাকা বেশি ছাপালেই তো আমরা বেশি ধনী হব, কিন্তু আমি আপনাকে বলি আমার দেশের সম্পদ কিন্তু 5টা কলমই আছে। আমি এবার 10 টাকা মনে করেন 2 টাকার নোট আরো 20টা ছাপালাম। 10 টাকা যদি 2 টাকার নোট আমি 10টা ছাপাই, আমার মোট টাকা হয়েছে কয় টাকা? কয় টাকা? 40 টাকা। কলম আছে কয়টা? এক একটা কলমের দাম কত এখন? 5 টাকা। চিন্তা করছেন? তাহলে যদি নোট বেশি হয় আমার কিন্তু দ্রব্যের মূল্যেরও কি হবে? ঊর্ধ্বগতি হবে। এখন এর দ্বারা লাভ হয় কারা জানেন? লাভ হয় কিন্তু সংখ্যক ব্যবসায়ীরা। যেমন মনে করেন আমি এখন 10 টাকা দিয়া 5টা কলম কিনছি, ওদিকে প্রিন্ট মেশিন থেকে আমার টাকা ছাপিয়েছে 40 টাকা। দ্রব্য মূল্যের এখন এক একটা কলমের দাম হয়েছে কয় টাকা? 5 টাকা করে। আমি কিনেছিলাম কয় টাকা করে? কথা বলেন না কেন? কয় টাকা করে? 2 টাকা করে। এখন আমার এক একটা কলমের দাম কত? 5 টাকা। কয় টাকা বেশি? এখন আমি যে কিনে রাখছি বাজারে এখন দাম হয়েছে 5 টাকা করে, আমি ছাড়লে আমার কয় টাকা লাভ? 3 টাকা করে লাভ। তাহলে যারা ধনী মানুষ তারা ধনী হচ্ছে। এবার আপনি গরিব মানুষ, আপনি কোনো মাল আপনি রাখেন না, আপনি শুধুমাত্র টাকা গচ্ছিত করেছেন। কি গচ্ছিত করেছেন? কারণ আপনি চিন্তা করছেন আমি টাকা গচ্ছিত করলাম, আমার ব্যাংকে টাকা রেখে দিলাম, কিন্তু আপনি দেখছেন 1 বছর পরে আপনি যে কলম আগে কিনতেন 2 টাকায় এখন কিনছেন 5 টাকায়। এখন আগে আপনার মনে করেন 10 টাকা ছিল, 10 টাকায় যে মাল হতো এখন কি 10 টাকায় সেই মাল হবে? কথা বলেন হবে? তাহলে যারা গরিব শ্রেণীর লোক তারা কি হচ্ছে? দিন দিন আরো গরিব হয়ে যাচ্ছে না? কথা বলেন না কেন? যেমন আমাদের আজকে চিনির দাম আগে ছিল 40 টাকা বা 50 টাকা, এখন 90 টাকা হওয়ার কারণে আমার কি হয়েছে বলেন তো? এখন আমার টাকা কিন্তু বাড়ে নাই, আমার আয়ের উৎস বাড়ে নাই, কিন্তু খরচের উৎসটা বেড়ে গেছে। আর যাওয়ার কারণে কিন্তু গরিবরা আরো গরিব হচ্ছে। কিন্তু যারা বিলিয়ন বিলিয়ন টাকা আপনার ছেড়ে রেখে দিয়েছে তার বিজনেসে, তারা কিন্তু দিন দিন আরো আরো ডেভেলপ হচ্ছে। তারপরে তার ফ্ল্যাটের উপরে 10 তলার উপরে 10 তলা, আর আপনার জমিনের নিচে আপনি আরো গেড়ে যাচ্ছেন, তাই না? আমি এই জন্য আজকে জুমার আলোচনাটা এটাই নিলাম, কারণ এই ইতিহাসটা আমি লং আরো বলতে পারি, ইতিহাসটা আমি আরো জানি, কিন্তু এটা স্বল্প সময় বলা সম্ভব না, শুধুমাত্র আপনাদের খেদমতে। কথাটা আমি এই জন্য বললাম যে দেখবেন এখন তাহলে আপনি বলবেন হুজুর আমরা তো ব্যাংকে প্রায় লক্ষ লক্ষ টাকা আমরা রেখে দিয়েছি, এখন ব্যাংকে আমার যে টাকা রাখা আছে ওখানে তো আমার খুব বেশি বাড়ছে না, আর যদি বাড়ে তবে সেটা ইন্টারেস্ট বা সুদ, তাই না? তবে সেটা হারাম হচ্ছে না, হারাম হয়ে যাচ্ছে। কিন্তু আমি এখন কি করতে পারি? এখন আপনি কি করতে পারেন? আমি আরো একটা কথা বলছি। আপনারা অনেকে জানেন আফগানিস্তানের কিন্তু অনেক ডলার আমেরিকা আটকে দিয়েছে, জানেন না? আটকে দিয়েছে। এমন একটা সময় আসবে এই আমেরিকা কিন্তু আমাদের সম্পদগুলো, যেমন প্রত্যেকটা দেশকে আজকে আমেরিকা ঋণগ্রস্ত করেছে, প্রত্যেকের কাছে আজকে ডলার দিয়েছে, প্রত্যেকটা দেশ, এমনকি আমাদের বাংলাদেশ ব্যাংকেও আমেরিকার ডলার আছে। তো এখন এই ডলারগুলো শুধুমাত্র আমেরিকা একবার বলবে কাগজের ডলার আর চলবে না, এখন থেকে স্বর্ণ দাও। এখন আমাদের স্বর্ণগুলো কিন্তু ওরা বিভিন্ন ভাবে নিয়ে নিয়েছে, আমাদের মালগুলো নিয়ে নিয়েছে। এখন যদি ওরা বলে আমরা এখন স্বর্ণ মুদ্রা ছাড়া চিনি না, কোন দেশে কিছু করার নেই। কথা বুঝতে পারছেন? কোন দেশে কিছু করার নাই। তখন এখন কি হবে? এই ডলার শোধ করতে গেলে আপনার সম্পদ আপনার যা সব আমেরিকা দেওয়া লাগবে, নইলে দেশ আমেরিকা। কত বড় ষড়যন্ত্র, কথা বুঝছেন? আপনি দরিদ্র হচ্ছে, প্রত্যেকটা দেশকে আপনার গরিব বানিয়ে ফেলছে, তাদের সম্পদগুলো তারা লুটে পুটে খাচ্ছে। কিন্তু এখন এ থেকে আমাদের বাঁচার জন্য দুটো পথ আমি আপনাদেরকে বলবো। নাম্বার 1 হচ্ছে আপনারা যারা ব্যাংকে টাকা রাখেন, আপনার ব্যাংকের টাকা কিন্তু দিন দিন কমে যাবে। আপনি দেখছেন না যা রাখছেন সেটা আছে, অথবা কিছু ইন্টারেস্ট হয়েছে, কিন্তু দ্রব্যের মূল্যের দাম এর চেয়ে বেড়ে গেছে। প্রতিটা দিন দ্রব্যের মূল্যের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। এমনকি আমেরিকায় আগে আপনার ডলারের দাম যা ছিল তাছাড়া 1 টাকা এখন বেশি, এখন অলরেডি একটা আমেরিকার 1 ডলারের দাম বাংলাদেশের 90 টাকা প্লাস। কথা বুঝতে পারছেন? প্রতি বছর কিন্তু আমেরিকার ডলারের দাম বাড়ছে। আর প্রত্যেকটা দেশে যে ডলার দিয়ে রেখেছে, ডলারগুলো শুধুমাত্র আমেরিকা যদি একবার বলে কাগজের নোট চলবে না, দেশের ঋণ শোধ করতে গেলে অনেক চিন্তা আছে, অনেক কষ্ট আছে। তখন এটাও চালাতে পারবে না কোনো জায়গায়, এরপর ওদের ওই সুদ সহ ঋণ শোধ করতে গেলে কাজ শেষ। এবং আমেরিকা এই কাজগুলো প্রায় দেশে করে ফেলেছে। এবং আপনি দেখেন আরেকটা জিনিস, আপনি বাংলাদেশের প্রিন্টিং মেশিনের যে কাগজের টাকা, এটা কিন্তু আপনি আমেরিকাতে চালাতে পারবেন না, আপনি কিন্তু সৌদিতে চালাতে পারবেন না, কিন্তু ডলারটা আপনি প্রায় সব দেশে চালাতে পারবেন। দেখেন ওরা কিন্তু ঠিক আপনাকে চুষে নিচ্ছে, কিন্তু আপনি কিছু করতে পারবেন না। আপনি শুধুমাত্র আমাদের পাশের কান্ট্রি ভারতে যান, ভারতে গিয়ে কিন্তু আপনার এই 1000 টাকা দিলেও আপনাকে 1 টাকা দিবে না।
কারণ ওর দেশে কোনো ভ্যালু নাই আমাদের 1000 টাকা, ওখানে গিয়ে আপনাকে রুপি দিতে হবে। কথা বুঝতে পারছেন? এজন্য আমাদের দেশের সম্পদ আমাদেরকে ডেভেলপ করতে হবে যদি আমাদের উন্নতি করতে হয়। আমাদের টাকা নয়, আমাদের সম্পদ ডেভেলপ করতে হবে। যখন আমাদের সম্পদ বৃদ্ধি পাবে, যেমন দেখেন আমার যদি এবছর ধান বেশি হয়, ধানের দাম কিন্তু কমে যায়, তাই না? ধানের দাম কি হয়? তাহলে যে জিনিস বেশি হয় তার চাহিদা কমে যায়, আর যে জিনিস কমে যায় তার চাহিদা বেড়ে যায়। কথা বুঝতে পারছেন? এজন্য আমাদের সম্পদ গুলো, আমাদের আয়ের উৎস গুলো বৃদ্ধি করতে হবে। এখন আরেকটা কাজ হচ্ছে, যারা ব্যাংকে টাকা রাখেন, অন্তত পক্ষে আমি আপনাদেরকে বলবো, কোনো টাকা গচ্ছিত করলে আপনারা স্বর্ণ কিনে রাখেন, পালে রৌপ্য কিনে রাখেন, বা কোনো জায়গায় জমি রাখেন, অথবা আপনি কোনো জায়গায় কোনো সম্পদ কিনে রাখেন, কিন্তু টাকা গচ্ছিত করবেন না। টাকা গচ্ছিত করলে আপনি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। কথা বুঝতে পারছেন? এই একটা পথ। আর দ্বিতীয় নাম্বার পথ হচ্ছে আমাদের আয়ের উৎসগুলো বৃদ্ধি করতে হবে। এবং আরেকটা এক্সাম্পল দিই, এরকম চিন্তা করেছিল একবার জাপান, যে এই টাকা যত বাড়াবো দেশে তত ডেভেলপ হবে। তাদের কি হয়েছিল সেটা একটু বলি। জার্মান একবার চিন্তা করেছিল যে আমি টাকা প্রিন্টিং মেশিনে দিব, আর টাকা বের হয়ে যাবে, দেশের লোক ধনী হয়ে যাবে, আমরা সহজে ধনী হয়ে যাব। জার্মান যখন এই চিন্তা করলো, তখন এবার কি হলো, এটা তারা চিন্তা করেছিল 1920 খ্রিস্টাব্দে। তারা যখন এই চিন্তা করলো, তারা এবার চিন্তা করে দেখলো তাহলে আমরা এগুলো ডেভেলপ করার জন্য করি। কিন্তু তাদের দ্রব্য মূল্যের দাম এত বৃদ্ধি পেয়েছিল যে তারা ঠেলা গাড়িতে করে টাকা নিয়ে যেত। একটা চকলেট কিনতে গেলে তাদের কয়েক টুকরা টাকা দেওয়া লাগতো, কারণ দ্রব্য মূল্যের দাম তখন বেড়ে গেছে। টাকা বেশি প্রিন্ট করার কারণে খরচও বেড়ে গেছে, আবার দেখা যায় তাদের দ্রব্য মূল্যের দামও বেড়ে গেছে, আর এর দ্বারা গরিবগুলো আরো গরিব হয়ে গিয়েছে। এরপরে জিম্বাবুয়ে, এই দেশটাও 2008 সালে এরও এই চিন্তা করেছিল, ঠিক এদের একই অবস্থা হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম টাকা বেশি হলে ধনী বেশি না, বরং গরিব বেশি হয়ে যায়। এখন আমি আপনাকে জানিয়ে দেই যে আসলে বাংলাদেশের কোন টাকা তৈরি করতে কত টাকা খরচ হয়। শুনবেন? শুনে নেন, এগুলো জানেন। আগে চিন্তা ভাবনা করেন যে আসলে আপনি কোন দিকে চলছেন। আজকে বিশ্ব যে কি করে আজকে ইহুদি খ্রিস্টানরা নিয়ন্ত্রণ করছে আপনার জানার বাইরে সেটা। আপনি এক সময় আপনাকে আমাকে নিঃস্ব করে ছেড়ে দিবে, নিঃস্ব করে ছেড়ে দিয়ে ওরা আপনাকে আমাকে দিয়ে আজকে গোলাম বানিয়ে আমাদের দিয়ে খেলবে। আমরা আজকে বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে বসে আছি, চিন্তা করছি আমার মত ধনী কে আছে। আপনার এই যে টাকাগুলো একেবারে জিরো করে দিতে পারে আমেরিকা মুহূর্তের মধ্যে, যেটা আমি এক্সাম্পল একটু আগে বললাম। এরপর আসেন কোন টাকার কত দাম। বাংলাদেশের 1000 টাকার নোট তৈরি করতে খরচ হয় 7 টাকা। কয় টাকা? 7 টাকা খরচ হয়। বাংলাদেশের 500 টাকা তৈরি করতে খরচ হয় আপনার 6 টাকা। বাংলাদেশের 100 টাকা তৈরি করতে খরচ হয় 5 টাকা। বাংলাদেশের এই 200 টাকা আর এবং এই যে নোটগুলো 60 টাকা বা 40 টাকা পরে আসছে, হিসাবটা এখন আমি পাই নাই, তো এটাও মনে করেন 200 টাকা খরচ, 200 টাকা তৈরি করতে ওরকম 6 টাকার মধ্যে খরচ হয়। এরপরে 50 টাকা 20 টাকা তৈরি করতে খরচ হয় 2.5 টাকা। কয় টাকা? 2.5 টাকা। এরপরে আপনার 10 টাকা তৈরি করতে খরচ হয় 1.5 টাকা। এরপরে আপনার 5 টাকার কয়েন তৈরি করতে খরচ হয় 2 টাকা 95 পয়সা বা 2 টাকা 20 পয়সার মতো এরকম হবে, বা 2.5 টাকার মতো হবে। আর 1 টাকা একটা কয়েন তৈরি করতে খরচ হয় আপনার 95 পয়সা। কয় টাকা? 95 পয়সা 1 টাকার একটা কয়েন তৈরি করতে। আর 2 টাকার কয়েন তৈরি করতে খরচ হয় 1 টাকা 20 পয়সা। কয় পয়সা? আমি আবার বলছি, 1000 টাকার নোট তৈরি করতে কত টাকা খরচ হয়? 7 টাকা। এখন আপনি চিন্তা করে দেখেন, যখন দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে, তখন আপনি 1000 টাকা দিয়ে আপনি কি 1000 টাকা দিতে পারবেন? আমরা 7 টাকাও দিবে না তখন, কারণ আমি একটা কাগজ যখন প্রিন্ট করব তখন তার আমি 2 টাকা দিয়ে প্রিন্ট করতে পারি, কিন্তু 2 টাকা দিয়ে সবাই কিন্তু কিনবে না। ঠিক যখন এই ইসরায়েল, আমেরিকা, ইংল্যান্ড, থাইল্যান্ড, চীন, রাশিয়া এরা যখন ঠিক ওই একই ভাবে আমাদের কাগজের মূল্যটা যখন একেবারে জিরো করে দিবে, তখনই কিন্তু আপনি আমি একেবারে নিঃস্ব হয়ে যাব। তখন আমার এই টাকার কোনো ভ্যালু নেই। তখন আপনাকে আমাকে স্বর্ণ মুদ্রা শো করতে হবে। আর যখন আপনি আমি দেখবো যে আমার টাকার পাহাড় আছে, স্বর্ণ মুদ্রা শো করতে পারবো না, তখন আপনি আমি ফকির। আর এই ফকির আমাদেরকে করে আমাদেরকে গোলাম বানিয়ে ফেলবে। কাজে আমি সংক্ষেপে বললাম, যারা অন্তত পক্ষে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে যারা চিন্তিত আছেন, তারা অন্তত পক্ষে এখন থেকে এই ব্যাংকে টাকা না জমা করে কিছু সম্পদ কিনে রাখেন, কাজে লাগবে। কারণ আপনি যখন দেখবেন মালের দাম বাড়ছে, তখন আপনার সম্পদের দামও বাড়বে, তখন আপনি বেশি লস করবেন না। কিন্তু যখনই
আপনি টাকা রেখে দেবেন, তখন আপনার টাকার কোনো ভ্যালু থাকবে না। কিন্তু কথা বুঝতে পারছেন? এবং আমি ইতিহাস আরেকটা কথা বলে দেই, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসার পূর্বেই কিন্তু এই কাগজের টাকা থাকবে না। তখনই কিন্তু স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা গুলো চলে আসবে। আর যখনই এগুলো আসবে তখনই আপনি মনে রেখে দেন, তাহলে কিন্তু এই টাকা পয়সার কোনো ভ্যালু থাকবে না, কাগজের এই মানিটা, এই কারেন্সি বলতে আমরা যেটা বুঝি, এটা কিন্তু কোনো ভ্যালু তখন থাকবে না। এজন্য তার আগে থেকে আমাদেরকে সচেতন হতে হবে। প্রায় বিশ্বের প্রতিটা দেশই এখন এরা চিন্তা করছে যে আসলে এগুলো কোনো ভ্যালু থাকবে না। আমি যতগুলো ইতিহাস আমি পড়েছি বা আমি জেনেছি, এখন প্রত্যেকটা দেশে তারা বুঝতে পারছে না এগুলো কখনো চলবে না। এজন্য উম্মার খেদমতের জন্য, আর এরা কিন্তু চায় যে মানুষের সবচেয়ে মূলে হচ্ছে আর্থিক সচ্ছলতা, আর যখন তাকে আর্থিকভাবে দুর্বল করতে পারবে তখন সব বিষয় দুর্বল করা সম্ভব, সবভাবে আপনাকে গোলাম বানানো সম্ভব। কাজে আসুন, আমি সংক্ষেপে বললাম, আল্লাহ পাক যেন অন্তত পক্ষে আমাদের এই কথাগুলো বুঝে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং সুন্দরভাবে জীবনযাপন করার মতো তৌফিক দান করে। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।